আচ্ছা, ওই মোবাইলে ফোকাস দিচ্ছিল না, সেজন্য ভিডিওটা ঠিক করে নিলাম। আচ্ছা, তাহলে আমাদের एग्जांपल 11.11 আমাদের দেওয়া আছে। মিউট করা। হ্যাঁ, কেউ কিছু বললেন? আচ্ছা, एग्जांपल 11.11 দেওয়া আছে। মিউট করা, কিছু শুনতেছি না। হ্যাঁ, উৎপল ভাই কি যেন বলতেছিলেন? উৎপল ভাই তাহলে বিটি সমান সমান 120 cos এটা দেওয়া আছে, আইটি সমান সমান এটা দেওয়া আছে। ভাই আপনি মিউট করে রাখছেন। সরি আমার টিপ লেগে মুট হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিটি সমান সমান 120 cos এটা দেওয়া আছে, আইটি সমান সমান 10 cos এটা দেওয়া আছে। আমাদের এখান থেকে বের করতে বলছে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার এবং এভারেজ পাওয়ার। এবার শোনা যাচ্ছে আলিফ ভাই? জি ভাই, ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের কি চেয়েছে যে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার অর্থাৎ সময়ের সাপেক্ষে যে পাওয়ার, সেই পাওয়ার সমান ওয়াট, এবং এভারেজ পাওয়ার সমান ওয়াট। এই দুইটা জিনিস আমাদের এখান থেকে বের করতে বলছে। তাহলে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারটা বের করি। এটা cos ঠিক আছে। তাহলে এটা cos এবং cos ঠিক আছে, আমাদের সমস্যা নাই। আচ্ছা, 377। হ্যাঁ, তাহলে এখন কি বের করতে বলছে আমাদের? ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। তো ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার পিটি সমান কি হবে? যে বিটি আইটি। ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার সমান কি হবে? ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজ গুণন ইনস্ট্যান্টিনিয়াস কারেন্ট। তাহলে সমান 120 আছে, 120 cos 377t যোগ 45 গুণন 10 cos 377t মাইনাস 10 ডিগ্রি সমান। এইবার আমাদের কি আছে দেখি। তাহলে 120 আর 10 গুণ করলে কত হচ্ছে? 1200। গুণ করলে কত হচ্ছে? 1200। তাহলে 1200 আছে 1200, ঠিক আছে। এখন একটু সবাই নজর দিয়ে দেখেন যে এখানে 377টি আছে, এখানেও 377টি আছে, ঠিক আছে। 377টি আছে, কিন্তু এখানে 45 ডিগ্রি, এখানে -10 ডিগ্রি, এখানে সময় আছে। তাহলে যেহেতু টি একটা ভেরিয়েবল আছে, সুতরাং cos এর এখানে তো মান তো পাওয়া যাবে না। যেহেতু টি মানে একটা ভেরিয়েবল আছে, এখানে 377টি, এখানে একটা টি আছে, একটা ভেরিয়েবল আছে বা কোনো কি জিনিস আছে, সেজন্য আমাদের এখানে কি cos এর মানটা পাওয়া যাবে না। cos এর মানটা কি পাওয়া যাবে না? পাওয়া যাবে না। তাহলে আমরা এখন একটা অন্য কোনো সূত্রের মাধ্যমে দেখি সমাধান করা যায় কিনা। দেখেন, cos এর সামনে এখানে 377টি প্লাস 45, এখানে 377টি মাইনাস 10। তাহলে এখানে যদি ধরি যে এটা a ধরি, এটা যদি b ধরি, তাহলে দেখেন আমাদের একটা সূত্র আছে যে 2 cos a cos b, 2 cos a cos b একটা সূত্র আছে যে cos a plus b plus cos a minus b। তাহলে সেই সূত্র দিয়ে আমরা এটা করব, ঠিক আছে। যেহেতু 2 cos a cos b সূত্র, তাহলে 2 বানাই নিব, অর্থাৎ 1/2 গুণন 2, 1/2 গুণন 2। তাহলে এখানে থাকবে যে cos 377t প্লাস 45 ডিগ্রি, তারপর কি হবে এখানে cos 377t মাইনাস 10 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 2 বানালাম, কারণ 2 cos a cos b এর সূত্র আছে, আর এখানে অতিরিক্ত 2 বানালাম। আর অতিরিক্ত 2 যেহেতু নিছি, তাহলে আবার গুণ করা লাগবে না, এই অতিরিক্ত 2 কে ভ্যানিশ করা লাগবে, তাই হাফ নিছি। এই লাইন, আগের লাইন আর এই লাইন মিল আছে। আচ্ছা, তাহলে এখানে কি ওই এর 1200 এর সাথে হাফ গুণ করলে কত হবে? 600। কত গুণ হবে? কত? 600। তাহলে 2 cos a cos b সূত্র হলো যে cos a plus b কি cos a plus b, অর্থাৎ এটা a এটা b, তাহলে a plus b অর্থাৎ 377t প্লাস কত? 45 প্লাস 377t মাইনাস 10 ডিগ্রি, cos a plus b। আচ্ছা, 2 cos a cos b সূত্র cos a plus b প্লাস cos a minus b প্লাস cos a minus b, এ কত? 377t
প্লাস কত 45 ডিগ্রি মাইনাস বি, বি মান কত 377টি মাইনাস 10 ডিগ্রি। এ হচ্ছে 2 cos a cos b সূত্র আমরা বসাইলাম, ঠিক আছে। তাহলে পিটি সমান সমান হচ্ছে যে 600, তাহলে এখানে কি হচ্ছে cos 377টি 45 ডিগ্রি থেকে 10 ডিগ্রি কমে যাচ্ছে, সরি এখানে 377 377 দুইটা 377 আছে, তাহলে হচ্ছে মোট কত 754, তাহলে কত হচ্ছে 754, 754টি প্লাস 35 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, ঠিক আছে। তারপরে এদিকে কি আছে প্লাস cos ভাই এখানে -55 ডিগ্রি। হ্যাঁ কোথায় -55 এখানে হ্যাঁ প্লাস মাইনাসে কাটা চলে যাবে না, -377টি প্লাস আর এখানে -377টি পরেরটা ভাই পরের লাইন মানে আমি লিখতেছি ভাই পরের লাইন লিখতেছি। কথা পরে ভাই, আগে ইয়ে দেখেন ম্যাথ দেখেন। আচ্ছা তাহলে এটা এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি হচ্ছে 600 cos 754টি প্লাস 35 ডিগ্রি প্লাস cos কত ডিগ্রি হচ্ছে 55 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি 55 ডিগ্রি। দেখেন এই অঙ্কে এখনো শেষ হয় নাই, শেষ আমি করব, তার আগে দেখেন এই যতটুকু করছি এতটুকুতে কারো কোনো অসুবিধা আছে কিনা। যতটুকু করছি এতটুকুতে কারো কোনো অসুবিধা আছে কিনা, কে জানো কি বলতে চাইছিলেন বলেন এবার। বলেন কি বলতেন না জোরে বলেন। ওইটাতে তো ভালো ছিল, এটাতে তো কিছু দেখতে পারতেছি না, গোলা দেখতেছি। ও তাহলে আপনার ওখানে মানে নেট স্পিড কম সেই জন্য, এটা একটু নেট স্পিড বেশি লাগে, ঠিক আছে। আপনার ওখানে নেট স্পিড কম সেই জন্য একটু গোলা দেখতে, তাহলে এখানে ইন্টারনেট স্পিড বেশি লাগে, আর এটা একবার লিংক দিলে বারবার লিংক দেওয়া লাগে না, সেই জন্য এটা নিচ্ছে। এটা একবার লিংক দিলে বারবার লিংক দেওয়া লাগে না। তারপরে এবার যেহেতু নেট স্পিড কম তাহলে তো জুমে নিতে হবে। যেমন এটা শেষ করে, ঠিক আছে, এটা শেষ করে জুমে নিচ্ছি। আচ্ছা আলিম ভাই, ভাই আসলে এটা সূত্র দিয়ে করলাম কেন আমরা, এর আগের অঙ্কগুলো তো কোনো সূত্র ইউজ করিনি ভাই। এটা ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার, এটা হচ্ছে কি ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার মানে ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু থাকবে না, ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু আছে, ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু তো আছে, ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু হলে তো হবে না। এর আগেরটা হচ্ছে এভারেজ পাওয়ার, এর আগে যেভাবে বের করেছি সেটা হচ্ছে এভারেজ পাওয়ার ছিল। এখন যে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার, অর্থাৎ ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজ ও ইনস্ট্যান্টিনিয়াস কারেন্টের গুণফল, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এটা যদি কারো কোনো সমস্যা নাই মুছে দিলাম, একটু আমি উপরের দিকে গেলাম, মুছে দিয়ে একটু উপরের দিকে গেলাম। আচ্ছা তাহলে এখানে কি ছিল, পিটি সমান সমান 600 cos 754টি প্লাস 45 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি মানটা কত, cos 55 ডিগ্রি মান হচ্ছে 0.5735, 0.5735 এই মানটা, ঠিক আছে, এই মানটা আছে। তাহলে এখন
এই 600 একবার এর সাথে গুণ হবে আর একবার এর সাথে গুণ হবে। তাহলে দেই 600 cos 754t প্লাস 35 ডিগ্রি প্লাস গুণন 600 344.14। এটা হচ্ছে আমাদের নির্ণীত অ্যানসার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি নির্ণীত অ্যানসার। এটা হচ্ছে কি ওয়াট, এটা হচ্ছে কি ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার, এটা হচ্ছে কি ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার। এইটুকুই থাকবে, কারণ এখানে টি আছে, এখানে তো সমাধান করা যাচ্ছে না, ঠিক আছে? সময়ের মান তো দিয়ে দিবে। যদি বলে দিত যে এত সেকেন্ডে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার বের করো, তাহলে এই সময়ের মানটা তখন কত সেকেন্ড দিয়ে দিতাম, তাহলে ইনস্ট্যান্টানিয়াস মানটা পুরোপুরি চলে আসতো। সময় এখন যদি বলে দেয় না, বা সময় 0 সেকেন্ড এই কথা বলে দেয় না, তাহলে টি টি জায়গায় থাকবে। যদি সময় বলে দিত, জাস্ট টি এর জায়গায় ওই মানটা বসাই দিত। আচ্ছা, তাহলে এবার দেখবো পি এভারেজ পাওয়ার। এটা কি দেখবো? পি এভারেজ পাওয়ার। তাহলে পি এভারেজ পাওয়ার সূত্র আমরা জানি যে ভি আরএমএস ইনটু আই আরএমএস গুণন কি cos থিটা। তাহলে ভি আরএমএস বলতে কি 120 ভাগ কত √2 গুণন আই আরএমএস বলতে কি 10 ভাগ কত √2, কারণ এটা কি আছে ম্যাক্সিমাম ভ্যালু, এটা কি আছে ম্যাক্সিমাম ভ্যালু। তারপর কি গুণন cos থিটা মানে কি ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল। ভোল্টেজ অ্যাঙ্গেল কত 45 ডিগ্রি, কারেন্ট অ্যাঙ্গেল কত মাইনাস, যেহেতু আবার একটা মাইনাস দেয়া আছে, তাহলে মাইনাস মানে কি হচ্ছে প্লাস কত 10 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের কত হচ্ছে 120 গুণন 10 গুণন cos 55 ডিভাইডেড বাই 2 340 কত হচ্ছে 340.2 344.2 ওয়াট। এই হচ্ছে নির্ণীত অ্যানসার। এই হচ্ছে এটা হচ্ছে এভারেজ পাওয়ার, তাৎক্ষণিক না এটা। এটা এখন কি এভারেজ পাওয়ার। এভারেজ পাওয়ার এটা। উৎপল ভাই, উৎপল ভাই আচ্ছা, তাহলে এখানে এটা আমরা বের করলাম। তাহলে এবার একটু জুমে দেই, যেহেতু উৎপল ভাই ক্লাস করতে পারতেছে না, তারপরে নেট সমস্যা, তাহলে জুমে দেই। জুমে ছাড়া সেটা ক্লাস করতে পারতেছেন, ঠিক আছে? ভাই এটাতে ভালো ছিল, এটা তো ভালো ছিল, কিন্তু আরেকজন তো করতে পারতেছে না ভাই, তার কিন্তু আশা নিয়ে তো
ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে এখন চলে যাব। পরের প্রশ্ন বলছে প্র্যাকটিস প্রবলেম, এটা তো পারবেন, এটা এখন করে দেওয়ার মতো ইয়ে না। আচ্ছা 11.2 নম্বরটা থেকে एग्जांपल 11.2। তাহলে एग्जांपल 11.2 এ কি দেওয়া আছে, v সমান সমান 120 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, i না z, সরি z সমান সমান 30 মাইনাস j অফ 70 ওহম দেওয়া আছে। এখান থেকে আমাদের বের করতে বলছে যে ক্যালকুলেট দ্য এভারেজ পাওয়ার, ক্যালকুলেট দ্য এভারেজ পাওয়ার, অর্থাৎ p সমান সমান ওয়াট, ক্যালকুলেট দ্য এভারেজ পাওয়ার p সমান সমান ওয়াট। তাহলে আমরা অনায়াসে একটা সূত্র তো জানি, আচ্ছা তাহলে আমরা অনায়াসে একটা সূত্র জানি যে s সমান সমান v স্কয়ার বাই z কনজুগেট, s সমান সমান v স্কয়ার বাই z কনজুগেট। তাহলে v স্কয়ার কত 120 স্কয়ার বাই কত z কনজুগেট, তাহলে 30 প্লাস j অফ 70, 30 প্লাস j অফ 70। তাহলে এখান থেকে আমাদের এটা কত আসবে, যদি রেক্টেঙ্গুলার টা নিয়ে আসি তাহলে কত হবে যে 74.48 মাইনাস j অফ 173.79 কি VA, 79 কি VA। তাহলে এই প্রথমটা কি হয়, প্রথমটা অ্যাক্টিভ পাওয়ার হয়, তার যে যে সাথে থাকে সেটা কি হয় রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে অ্যাক্টিভ পাওয়ার P সমান কত হচ্ছে 74.48 ওয়াট। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা তারপরে পরেরগুলো পারবেন, পরেরগুলো তো করে দেওয়া আছে না, প্র্যাকটিস হবে 11.2 নম্বর, অসুবিধা নাই। আচ্ছা एग्जांपल 11.3 দেখি এবার, एग्जांपल 11.3। মাইনাস j অফ 2 4 ওহম, এইদিকে কারেন্ট দিচ্ছে 5 অ্যাঙ্গেল অফ কত 30 ডিগ্রি। আমাদের বিকল্পে ফাইন্ড দ্য এভারেজ অ্যাপ্লাইড পাওয়ার বাই দ্য সোর্স এন্ড অ্যাবজর্বড বাই দ্য রেজিস্টর, পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য রেজিস্টর এন্ড সোর্স বের করতে বলছে, ঠিক আছে। সোর্সের পাওয়ার এবং রেজিস্টরের পাওয়ার বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সার্কিটের টোটাল z সমান সমান কত 4 মাইনাস j অফ কত 2, 4 মাইনাস j অফ কত 2। সার্কিটের ভোল্টেজ কত 5 অ্যাঙ্গেল অফ কত 30 ডিগ্রি। আমাদের বের করতে বলছে সোর্স পাওয়ার সমান সমান 1 এবং P4 রেজিস্টরের পাওয়ার সমান সমান 1, রেজিস্টরের পাওয়ার সমান সমান 1। তাহলে আমরা আমাদের জানি যে s সমান সমান কত v স্কয়ার বাই কত z কনজুগেট, s সমান কত v স্কয়ার বাই z কনজুগেট। অথবা আপনারা এই সার্কিটের কারেন্ট বের করে i স্কয়ার r দিয়েও করতে পারতেন, অথবা vi cos দিয়েও করতে পারতেন, কোনো অসুবিধা নেই। তাহলে কত 5 স্কয়ার বাই কত z কনজুগেট, z কত এখানে যে
4 মাইনাস আছে তাহলে কনজুগেট, তাহলে কি হবে প্লাস হবে j অফ 2। তাহলে এখানে তো মানটা কত আসবে দেখি কত আসে, 5 স্কয়ার ডিভাইড বাই 4 প্লাস 2 5 minus 2.5, 5 minus j of 2.5, তাহলে এখানকার অ্যাক্টিভ পাওয়ার কত হবে, অ্যাক্টিভ পাওয়ার সমান সমান 5 ওয়াট, অ্যাক্টিভ পাওয়ার সমান সমান 5 ওয়াট, রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ সমান কত হবে 2.5 VAR, এটা হচ্ছে কি VA। আচ্ছা এখন আমাদের প্রশ্নে বলছিল যে কিসের রেজিস্টরের পাওয়ার, তাহলে P4 রেজিস্টরের পাওয়ার, P4 সমান কত 5 ওয়াট। আবার কি বলছে রেজিস্টরের পাওয়ার এবং বলছে সোর্সের পাওয়ার, সোর্সের পাওয়ার অলওয়েজ কি হয় নেগেটিভ, তাহলে PS সমান কি হবে -5 ওয়াট, PS সমান কি হবে -5 ওয়াট। এটা হচ্ছে নির্ণীত অ্যানসার। এটাতে কার কোনো অসুবিধা আছে? লাইন বুঝি নাই P4 আর PS অ্যাক্টিভ পাওয়ারে কি রেজিস্ট্যান্সের টোটাল পাওয়ার। হ্যাঁ এখানে দেখেন ভাই রেজিস্টর আছে কয়টা, একটা, তাহলে অ্যাক্টিভ পাওয়ার কোথায় হয় রেজিস্টরে হয়, তো তাহলে সুতরাং অ্যাক্টিভ পাওয়ার যেটা হয় সেটা তো রেজিস্টরেই হবে, তাই রেজিস্টর লিখে রাখছে, ঠিক আছে। তাই কি লিখবেন যে P4 সমান 5 ওয়াট। এবার P সোর্স, সোর্স পাওয়ার কত 5, এখন অ্যাক্টিভ পাওয়ার আছে কত, সার্কিট টোটাল পাওয়ার কত হচ্ছে 5 ওয়াট না, তাহলে 5 ওয়াট আসছে কই থেকে, সোর্স থেকে, 5 ওয়াট কই থেকে আসছে সোর্স থেকে, তাহলে এই জন্য সোর্স পাওয়ার কত 5 সোর্স, সার্কিট টোটাল পাওয়ার যত হবে তত পাওয়ারটাই কি করে সোর্স সাপ্লাই দেয়, টোটাল পাওয়ারটা সোর্স কি করে সাপ্লাই দেয়, সেজন্য সোর্স পাওয়ারটা কত হবে 5 ওয়াট হবে, সোর্স পাওয়ার কত হবে 5 ওয়াট হবে, ঠিক আছে। কিন্তু যেহেতু সোর্স বলছে তাহলে সোর্স খেলে আমরা কি দেব, সোর্সের বেলায় নেগেটিভ দিতে হবে, সোর্স বা সাপ্লাইয়ের বেলায় নেগেটিভ দিতে হয়, সেজন্য সোর্স পাওয়ার সমান -5 ওয়াট দিয়েছে, ঠিক আছে। এই সোর্সের ক্ষেত্রে মাইনাস কেন, এটা কোনো রুলস আছে? অবশ্যই এই রুলস দেও এর আগেই বলা হয়েছে ভাই, সোর্স পাওয়ার অলওয়েজ মাইনাস হবে বা সাপ্লাই পাওয়ার অলওয়েজ মাইনাস হবে। আচ্ছা তাহলে এটা মুছে দিলাম। এখন 11.4 এর একটা সার্কিট দিয়ে দিচ্ছেন, এখানে এগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রশ্ন বলছে ডিটারমাইন দ্য এভারেজ জেনারেটেড ইজ সোর্স, প্রশ্ন বলেছে যে ডিটারমাইন the average power generated by each source and the average power absorbed
বাই ইজ প্যাসিভ এলিমেন্ট, বাই ইজ প্যাসিভ এলিমেন্ট, ঠিক আছে। তার মানে এভারেজ প্রত্যেকটা সোর্সের এভারেজ পাওয়ার এবং প্যাসিভ এলিমেন্টের এভারেজ পাওয়ার বের করতে বলছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাই প্যাসিভ এলিমেন্ট কি? প্যাসিভ এলিমেন্টস কি? প্যাসিভ এলিমেন্ট বলতে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর এগুলোকে বলে কি প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্ট বলতে কি বোঝায়? অ্যাক্টিভ এলিমেন্ট বলতে বোঝায় সোর্স, অ্যাক্টিভ এলিমেন্ট বলতে সোর্স গুলাকে বোঝায়, ঠিক আছে, আর অনেক কিছু সোর্সকে বোঝায়। অর্থাৎ যে পাওয়ার অ্যাবজর্ব করে, পাওয়ার শোষণ করে সেটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট, যে পাওয়ার সাপ্লাই করে সেটাকে বলে কি অ্যাক্টিভ এলিমেন্ট, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি বের করতে বলছে? এইটার পাওয়ার, এইটার পাওয়ার, যেহেতু কি বলছে যে সোর্স পাওয়ার এবং কি প্যাসিভ এলিমেন্ট, সোর্সের পাওয়ার এবং প্যাসিভ এলিমেন্টের পাওয়ার। প্যাসিভ এলিমেন্ট এই সোর্স, এই সোর্স, তাহলে এইটার এবং এইটার বের করতে বলছে। আবার কি প্যাসিভ, সরি, সোর্স পাওয়ার মানে এই সোর্স এবং এই সোর্সের পাওয়ার বের করতে বলছে। আর কি প্যাসিভ এলিমেন্ট, অর্থাৎ এইটার পাওয়ার, এইটার পাওয়ার এবং এইটার পাওয়ার। অর্থাৎ আমাদের বের করতে বলছে কি P1, P2, P3, P4 and P5 সমান কি ওয়াট, and P5 সমান ওয়াট আমাদের বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এখন এটা যেহেতু বের করতে বলছে, তাহলে আমাদের অবশ্যই আর প্রত্যেকটা কারেন্ট লাগবে, প্রত্যেকটা কি লাগবে, কারেন্ট লাগবে, প্রত্যেকটা আবার কি দেওয়া লাগবে, ভোল্টেজ লাগবে, প্রত্যেকটা কারেন্ট এবং ভোল্টেজ লাগবে, অথবা তাহলে আমরা মেশ দিয়ে বের করব, অথবা নোডাল দিয়ে বের করলেও হইতো, অথবা নোডাল দিয়ে করলেও হবে। আচ্ছা, মেশ দিয়ে কি এটা I2, আর এটা কি নিলাম I1, ওটা হচ্ছে I2 নিলাম, আর এটাকে নিলাম I1 নিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি I1 সমান 4 দেওয়া আছে, I1 সমান কত দেওয়া আছে, 4 এম্পিয়ার দেওয়া আছে। I1 টা কোন দিকে, এই দিকে, তাহলে 4 কোন দিকে, এই দিকে, তাহলে I1 সমান 4 দেওয়া আছে। তাহলে জাস্ট I2 লুপে কি দিতে হবে, কেভিএল। তাহলে I2 লুপে কেভিএল, এটা প্লাস, এটা মাইনাস, এখানে তো প্রথমটা মাইনাস হবে, যদি ক্যাপাসিটর এটা তো জানি। তাহলে কত হচ্ছে 16 প্লাস 30 ডিগ্রি প্লাস J of 10 I2 minus 4 minus J of 5 I2 ইকুয়াল টু কত, 0। তাহলে 60 অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি প্লাস J of 10 I2 মাইনাস J of 40 মাইনাস J of 5 I2 ইকুয়াল টু 0। তাহলে এখানে I2 কয়টা আছে, I2 আছে 10 5, অর্থাৎ 5 I2 হচ্ছে, এই সাইড দিলে -5 I2 হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক এটা দেখি আগে, যে J of 5 I2 এটা যোগ করলে কত হচ্ছে, যে 60 অ্যাঙ্গেল অফ 30 মাইনাস 40 I প্লাস 52.91 অ্যাঙ্গেল অফ মাইনাস 10.89, অ্যাঙ্গেল অফ মাইনাস 10.89 ইকুয়াল টু কত, 0। তাহলে এই অবস্থায় আমাদের J of 5 I2 সমান কি হচ্ছে, মাইনাস 52.91 অ্যাঙ্গেল অফ 10.89। তাহলে I2 সমান কত হবে, মাইনাস 52.91 অ্যাঙ্গেল অফ 10.89 ভাগ J of 5। তাহলে আমাদের I2 সমান কত হবে, মাইনাস অ্যানসার ডিভাইড বাই 5I, যে 10.58 অ্যাঙ্গেল অফ 69.0 অ্যাম্পিয়ার। দেখেন
I14 I2 এত বের হলো, এই I1 এবং I2 দিয়ে কারো কোনো অসুবিধা আছে কিনা? I1 এবং I2 তে কারো কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা, উৎপল ভাই কি ভাইয়া? বুঝতে পারছেন তো? এই আচ্ছা, বুঝলে আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, তাহলে আমরা I1 পেয়ে গেলাম, I2 পেয়ে গেলাম। তাহলে আমি প্রত্যেকটার পাওয়ার আমরা এসে বের করতে পারবো। দেখেন, তাহলে কি P1, আচ্ছা, তাহলে কি P1, ওয়েট একটু, P1, আচ্ছা, আচ্ছা, এখন P1 বের করতে হলে তো এখানে কি লাগবে? এখানকার ভোল্টেজ গুণন এখানে কি লাগবে? কারেন্ট। তাহলে এখানে তো ভোল্টেজ দেওয়া নাই, এখানে কি দেওয়া নাই? ভোল্টেজ তো এখানে দেওয়া নাই। তাহলে ভোল্টেজ তাকে নির্ণয় করে নিতে হবে যে এই শাখার ভোল্টেজ, এখানে কি লাগবে? ভোল্টেজ, এবং এখানে কি লাগবে? কারেন্ট লাগবে। কিন্তু এখানে তো ভোল্টেজ আমাদের দেওয়া নাই, ঠিক আছে? G(I) আচ্ছা, আচ্ছা, তাহলে ওইদিকে পড়ে যাচ্ছি। আগে আমরা দেখি কি কি আছে। আচ্ছা, P3 তে এখানে মান আসবে না, P3 এর মান তো এখানে আসবে না। দেখেন, P3 আগে দেখি P2 থেকে শুরু করি, P2 সমান কি জানি যে P2 এটা না, তার মানে এখানকার পাওয়ার সমান কি হবে? এখানকার কারেন্ট কত? I1, I2 কত? R, I2 কত হবে? R হবে। তাহলে এখানকার I1 মানটা কত আছে? 4। তাহলে 4² গুণন R, R এর মান কত? 20। তাহলে কত হচ্ছে? 4 4 16 গুণন 20, 16 গুণন 20 কত হবে? 320। এক মিনিট, P2 সমান কত আছে এখানে? 80, 60 কেন? আচ্ছা, ও ম্যাক্সিমাম ধরছে না? আচ্ছা, ম্যাক্সিমাম ধরে ধরো। তাহলে এটা কত হচ্ছে এখানে? 320। এটা কিন্তু আমরা আরএমএস ধরছি, কোনটা? এটা কিন্তু আরএমএস ধরছে, ওরা ম্যাক্সিমাম ধরছে। এটা আমরা আরএমএস ধরছি, ওরা ম্যাক্সিমাম ধরছে। আমি আগে বলেছি যদি কোনো কিছু বলা না থাকে তাহলে সেটা হবে কি? আরএমএস ভ্যালু। সেটা কি হবে? আরএমএস ভ্যালু। সেজন্য আরএমএস ধরছি আমরা। তাহলে P3 সমান কি জানি যে এখানকার কি VI cos θ অথবা কি I2R, অথবা কি I2R। যেহেতু এটা কি ইন্ডাক্টর, এখানে কোনো আর নাই, যেহেতু এটা ইন্ডাক্টর, এখানে কোনো রেজিস্টর নাই, তাহলে পাওয়ারটা কত? 0 ওয়াট। পাওয়ারটা কত হবে? 0 ওয়াট। তাহলে এখন কি P4, এখন কি হবে? P4। আচ্ছা, P4 এর বেলাও সেম কথা, যে কি হবে? যে I2² গুণন R, কোথাকার এখানকার পাওয়ার, এখানে কোনো রেজিস্টর নাই, তাহলে এখানে কোনো পাওয়ার নাই, অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার নেই, তাহলে ওয়াটটা কি হবে? 0 ওয়াট। ওয়াটটা কত হবে? 0 ওয়াট। সেম ভাবে P5। আচ্ছা, P5 একটু নজর দেন, এখানে P5 বলতে কি যে VI cos θ। তাহলে এখানে ভোল্টেজ কত? 60, কারেন্ট কত পাইছি? এখানে I2 কারেন্ট কত পাইছি? এইটা পেয়েছি। একটু সবাই দেখেন, রেজিস্টরে কারেন্ট ঢুকতেছে, রেজিস্টরে কারেন্ট কি করতেছে? ঢুকতেছে, ঠিক আছে? রেজিস্টরে কারেন্ট ঢুকতেছে, রেজিস্টর থেকে যদি কারেন্ট বের হয় তাহলে পাওয়ারটা কি হয়? সাপ্লাই পাওয়ার। পাওয়ারটা কি হয়? সাপ্লাই পাওয়ার, অর্থাৎ পাওয়ারটা কি হয়? নেগেটিভ। আর যদি বলেছি সোর্স থেকে যদি পাওয়ার বের হয়, তাহলে পাওয়ারটা
সোর্স থেকে যদি কারেন্ট বের হয় তাহলে পাওয়ারটা হয় সাপ্লাই পাওয়ার, এবং এরকম কোনো কিছু সোর্স পাওয়ার বা সাপ্লাই পাওয়ার বলে দিলে তখন সেটা নেগেটিভ হবে। আর যদি সোর্সে পাওয়ার ঢোকে, সোর্সে কারেন্ট ঢোকে, যদি সোর্সে কারেন্ট ঢোকে পাওয়ারটা হবে কি, পাওয়ারটা হবে পজিটিভ। পাওয়ারটা কি হবে? পজিটিভ, অর্থাৎ সোর্স অ্যাবজর্ব করতেছে। পাওয়ার অ্যাবজর্ব করলে পজিটিভ হয়, আর পাওয়ার সাপ্লাই করলে কি হয়? নেগেটিভ। যেরকম রেজিস্টর, এই যেরকম এখানে রেজিস্টরে কি, এই যে I1 কারেন্টটা বের করছে, এটা কারেন্ট ঢুকতেছে না, তাহলে কারেন্টটা যদি রেজিস্টরে ঢুকতেছে, তাহলে কারেন্টটা রেজিস্টরে ঢুকলে কি হবে? পাওয়ারটা রেজিস্টরে, কারেন্টটা রেজিস্টরে ঢুকতেছে, তাহলে পাওয়ারটা হচ্ছে অ্যাবজর্ব হবে, যার জন্য রেজিস্টরের কি হয়েছে? P2 হয়েছে কি প্লাস। কিন্তু এখন যদি রেজিস্টরে এই প্লাস প্রান্ত দিয়ে কারেন্ট না ঢুকে যদি মাইনাস প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকতো, তাহলে এখানে অবশ্যই মাইনাস হইতো, পাওয়ারটা কি হইতো? মাইনাস হইতো। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে P5 তাহলে মাইনাস হবে। আচ্ছা, VI cos θ, V কত? 60 গুণন I কত? 10.58 গুণন cos θ, তাহলে cos কত ডিগ্রি? 30 মাইনাস 79, 30 মাইনাস কত? 79। তাহলে এখানে আমাদের পাওয়ার কত হবে? সরি, মাইনাস তো না, এখানে কারেন্ট ঢুকতেছে, তাহলে প্লাস হবে। রেজিস্টরে তো সোর্সে তো পাওয়ার কারেন্ট ঢুকতেছে, তো সোর্সে কারেন্ট ঢুকলে পাওয়ারটা হবে কি? প্লাস, আর কারেন্ট বের হলে পাওয়ারটা হবে কি? মাইনাস। এটা এর আগে তো আমরা দেখছি, এর আগে অনেকবার এটা নিয়ে কথা বলা হয়েছে। 416, হ্যাঁ 416 ঠিক আছে। তাহলে P5 কত? 416.46, P5 416.46 ওয়াট। এই দেখেন তো P2, P3, P4 এ কারো কোনো অসুবিধা আছে কিনা? P3, P4, P5 আবার একটু করবেন। P3 I স্কয়ার R হয়, পাওয়ারের সূত্র কি? I স্কয়ার R। এখানে কি ইন্ডাক্টরে তো কোনো অ্যাক্টিভ পাওয়ার হয় না, যার জন্য শূন্য। P4 ক্যাপাসিটরের অ্যাক্টিভ পাওয়ার, ক্যাপাসিটরের একটা অ্যাক্টিভ পাওয়ার হয় না, যার জন্য 0 ওয়াট। P5 কোথাকার? এই সোর্সের পাওয়ার। কোন সোর্সের পাওয়ার? এই সোর্সের পাওয়ার। তাহলে সোর্সের পাওয়ার কি? VI cos θ, VI cos, তাহলে এখানকার ভোল্টেজ গুণন এখানকার কারেন্ট, তাহলে এখানে যেহেতু কারেন্টটা ঢুকতেছে সেই জন্য পাওয়ারটা কি হবে? প্লাস। আর যদি সোর্স থেকে কারেন্ট বের হতো তার পাওয়ারটা কি হতো? মাইনাস। কারেন্ট যে ঢুকতেছে কিভাবে বুঝলাম? আমরা I2 টা এই দিকে নিছিলাম, I2 ডিরেকশন কোন দিকে নিছিলাম? এই দিকে নেওয়ার ফলে I2 টা যেটা বের হয়েছে পজিটিভ, I2 টা বের হয়েছে কি? পজিটিভ ভ্যালু। তার মানে I2 টা অবশ্যই কি এই দিকে এরকমই চলতেছে, অর্থাৎ এই দিকে আসতেছে, এই দিকে চলতেছে। এই দিকে ধরার ফলে কারেন্টটা আসছে পজিটিভ, তার মানে I2 টা এইভাবে চলাচল করতেছে। কোন ভাবে? এইভাবে চলাচল করতেছে, অর্থাৎ এই সোর্সে পাওয়ার কারেন্টটা কি ঢুকতেছে, সোর্সে কারেন্টটা কি প্লাস প্রান্ত দিয়ে ঢুকতেছে, সোর্সটা কি কারেন্টটা প্লাস প্রান্ত দিয়ে ঢুকতেছে। তাহলে সোর্সে কারেন্ট প্লাস প্রান্তে ঢুকলে সেটা কি হয়? পজিটিভ পাওয়ার। পাওয়ারটা কি হয়? পজিটিভ, অর্থাৎ অ্যাবজর্ব পাওয়ার হয়। কি হয়? অ্যাবজর্ব পাওয়ার বা শোষণ পাওয়ার। তাহলে এই জন্য এটা প্লাস হয়েছে। তাহলে এখানে ভোল্টেজ কত? 60, কারেন্ট কত? এখানে পাইছে 10.58 cos ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। দেখেন দেখেন সবাই দেখেন, কার কোনো অসুবিধা থাকলে বলি। ভাই আমার একটা প্রশ্ন আছে। বলেন। ভাই এখানে P3 এর জায়গায় যদি আপনার মানে রেজিস্টার থাকতো, মানে ওই যে 20 ওহমটা যদি P3 এর জায়গায় থাকতো, তাহলে ওই পাওয়ারটা কি নেগেটিভ হতো নাকি পজিটিভ হতো? আচ্ছা, তাহলে এখান করে আমাদের কারেন্ট বের করে দেখতে হবে আগে। এখানে আগে কারেন্টটা বের করে দেখতে হবে যে এখানে কারেন্ট ঢুকতেছে নাকি বের হচ্ছে, কারেন্ট ঢুকতেছে নাকি বের হচ্ছে। এবার একটা কথা, তার আগে আপনার একটা এরকম যদি পাওয়ার নেগেটিভ, রেজিস্টরে পাওয়ার নেগেটিভ বা পজিটিভ হয়, আগে থেকে ওরা কি করবে? প্লাস মাইনাস চিহ্ন দেবে। আমি সেটা একটু দেখাই দিই, দেখেন। সেটা তো আমি ওই ডিসি সার্কিটে আলোচনা করেছিলাম, তারপরও মনে নাই হয়তো বা। তারপর আপনি সাদিক বইয়ের প্রথম অধ্যায় করবেন, ওখানে এগুলো আছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই একটা রেজিস্টার, ঠিক আছে? এই একটা রেজিস্টারের মান দিয়ে দিছে, এবং পি দিয়ে দিছে, এটা প্লাস এটা মাইনাস দিয়ে দিছে, এবং এটা কি প্লাস এটা মাইনাস। যদি কারেন্ট এই প্লাস প্রান্ত দিয়ে ঢুকে
তাহলে পাওয়ারটা কি হবে পজিটিভ। আর যদি কারেন্ট এই নেগেটিভ দিয়ে ঢুকে -50 দিয়ে ঢুকে তাহলে পাওয়ারটা কি হবে নেগেটিভ। ঠিক আছে, যেহেতু এখানে কোনো কিছু দেওয়া নাই, এখানে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া নাই, ঠিক আছে, সেজন্য আমরা রেজিস্টরটা সব পজিটিভই ধরছি, রেজিস্টরটা পজিটিভ ধরছি। এটা তো আমি দিয়ে দিয়েছি, কিন্তু এটা যদি পূর্বে থেকে দেওয়া থাকতো তখন আমরা বুঝতাম আসলে কোনটা প্লাস কোনটা মাইনাস দেওয়া থাকতো। ঠিক আছে, আবার বুঝতে পারছেন এবার? এখানে তো I1 আর I2 দুটো দেওয়া ছিল, ওই কারণে বললাম। না, I1 I2 তো এখানে ফ্যাক্ট না। যেরকম দেখেন সোর্সের বেলায় প্লাস মাইনাস দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু রেজিস্টরের বেলায় তো প্লাস মাইনাস দেওয়া নেই। তাই রেজিস্টরের বেলা সবসময় প্লাসই ধরতে, পাওয়ারটা প্লাসই ধরতে হবে। যদি পূর্বে থেকে রেজিস্টরের প্রান্তগুলো প্লাস মাইনাস বলে ইন্ডিকেট করা থাকতো তখন ওখানে যদি মাইনাস দিয়ে রেজিস্টরে কারেন্ট ঢুকতো তখন মাইনাস দিতাম পাওয়ারটা। আচ্ছা, এবার আমরা P2 P3 P4 P5 পাইছি, P1 টা তো পাই নাই, তাহলে P1 টা একটু বের করব। আচ্ছা, P1 ঠিক আছে, সার্কিটটা একটু বড় করে দেই। আচ্ছা, P1, তাহলে P1 মানে কি, এখানকার কি ভোল্টেজ গুণন এখানকার কারেন্ট। তাহলে এখানকার কারেন্টটা দেওয়া আছে, ভোল্টেজটা দেওয়া আছে না, এখানকার ভোল্টেজটা কি দেওয়া নাই। তাহলে এখানকার ভোল্টেজ সাপোজ এটা V1 ধরি, সাপোজ এটা কি ধরি V1, তাহলে এখানকার ভোল্টেজ মানে কি, এখানে যদি একটা KVL দিই তাহলে কি হচ্ছে, এখানে যদি একটা KVL দেই তাহলে কি হচ্ছে যে V1 সমান সমান 20 I1 plus J of 10 I1 minus I2 এখানে যদি একটা KVL দেই তাহলে কি আসতেছে যে এই ভোল্টেজটা আর এটার কি প্যারালাল আছে না, এইটার এই দুটো প্যারালাল আছে না, তার মানে এই দুটোর ভোল্টেজের যোগফল হবে কি এই ভোল্টেজ। এই রেজিস্টর এবং ইন্ডাক্টর ভোল্টেজ যোগফল হবে কি কার ভোল্টেজ, কারেন্টের ভোল্টেজ। কার ভোল্টেজ হবে কারেন্ট সোর্সের ভোল্টেজ। তাহলে আমরা V1 বের করি। I1 মানে কত, এখানে 4 প্লাস J of 10, I1 বলতে কত 4 মাইনাস I2 বলতে কত পাইছি আমরা 10, 5.8 অ্যাঙ্গেল অফ কত 79, তাই তো, দেখেন একটু, হ্যাঁ 79। তাহলে এখানে আমাদের V1 টা কত বের হবে, যে 20 গুণন 4 যোগ 10 4 মাইনাস 10.58 অ্যাঙ্গেল অফ 59, 184.36 অ্যাঙ্গেল অফ কত 5.6, অ্যাঙ্গেল অফ কত 5.6 ভোল্ট। তাহলে এখন অনায়াসে আমি পাবো যে P1 সমান কি হবে I1 গুণন V1 cos থিটা। P1 এখানে সোর্স থেকে কারেন্ট বের হচ্ছে, সোর্স থেকে কি কারেন্ট বের হচ্ছে, তাহলে সোর্স থেকে যদি কারেন্ট বের হয়, আগে বলছি সোর্স থেকে যদি কারেন্ট বের হয় পাওয়ারটা কি হবে মাইনাস, আগে বলছি সোর্স থেকে যদি কারেন্ট বের হয় তাহলে পাওয়ারটা হবে কি মাইনাস, আর সোর্সে কারেন্ট ঢুকলে পাওয়ারটা হবে প্লাস। যেরকম এই সোর্সে কারেন্ট কি পজিটিভ প্রান্ত দিয়ে ঢুকছিল, যার জন্য এটা হচ্ছে কি পাওয়ার আছে কি প্লাস। আর সেম এই জায়গা যে সোর্স থেকে কারেন্ট বের হচ্ছে তাহলে পাওয়ারটা কি হবে মাইনাস, তাহলে এই যে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে V1 কত পাইছি 184.36, I1 কত 4 গুণন
cos ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল কিন্তু দেওয়াই নাই, তাহলে কত হচ্ছে এখানে 184 প্লাস 0.36 গুণন 4 গুণন cos 5.6 773 কত আসতেছে 733.92 মাইনাস 733.92 ওয়াট। এই হচ্ছে P1 এর পাওয়ার। দেখেন কারো কোনো অসুবিধা আছে কিনা, অসুবিধা থাকলে বলি। আচ্ছা, কারো কোনো অসুবিধা নাই, তাই তো? দেখেন মনে আছে কিনা কারণ যে আমরা ডিসি তে কি করছিলাম, ডিসির বেলায় বা ডিসির শেষে আমরা দেখাইছিলাম যে সামেশন অফ পাওয়ার অলওয়েজ ইকুয়াল টু কি হবে, শূন্য। কি দেখাইছিলাম যে সামেশন অফ পাওয়ার ইকুয়াল টু কত হবে, শূন্য। অর্থাৎ যে কোনো একটা সার্কিটের সংযুক্ত পাওয়ার যোগ বিয়োগ করে কত হইতে হবে, শূন্য হইতে হবে। তাহলে এবার দেখি সমস্ত পাওয়ার যোগ বিয়োগ করে শূন্য হয় কিনা। তাহলে P1 সমান কত, মাইনাস 33.92। P2 সমান কত, প্লাস 320, P3 কত 0, P4 কত 0, P5 কত 416 ইকুয়াল টু 0 হয় কিনা দেখেন তো। 0 হলে ঠিক আছে, 0 না হলে ঠিক নাই। মাইনাস 92 যোগ 320 যোগ 416.46, ওই একটু 2.54 আসছে, ওই এর জন্য কম বেশি আসবে, ঠিক আছে। সমান কত হলো 0 ওয়াট। এই যে আমরা যে দশমিক দিছি না, এই জন্য একটু আপ ডাউন হবে, ঠিক আছে। তাহলে যে কোনো সার্কিটের সামেশন অফ পাওয়ার ইকুয়াল টু কত হতে হবে, শূন্য। যে কোনো সার্কিটের সামেশন অফ পাওয়ার ইকুয়াল টু অলওয়েজ শূন্য হবে, অলওয়েজ কি হবে, শূন্য হবে। উৎপল ভাই, বলছি সাগর ভাই তো অনেকক্ষণ চুপচাপ। সাগর ভাই, সাগর ভাই নাই নাকি, তাই তো মনে হচ্ছে। আলিম ভাই আছেন, আলিম ভাই? ভাইয়া হ্যাঁ বলেন। জি ভাইয়া হ্যাঁ আপনি যাবো বলেন। ভাইয়া সামেশন অফ পাওয়ার থেকে তো মনে হয় আমরা P1 টা বের করতে পারতাম, মানে সবগুলো পাওয়ার যোগ করলে ওখানে যদি P1 টা আমরা অজানা থাকতো তাহলে তো ওখান থেকে আমরা P1 টা বের করা যেত মনে হয়। ওরকম করে কি বের করা যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ আমরা তো জানি সামেশন অফ পাওয়ার ইকুয়াল টু কত হতে হবে, শূন্য হতে হবে। এই যে সূত্র, এই সূত্র দিয়ে আমরা অবশ্যই যে কোনো একটা আননোন থাকলে সেটা অলওয়েজ বের করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা বের করতে পারবেন তখনই, মাথায় রাখবেন ওই যে অ্যাবজর্ব পাওয়ার এবং সাপ্লাই পাওয়ার ইন্ডিকেট করতে হবে। যদি আপনারা অ্যাবজর্ব পাওয়ার এবং সাপ্লাই পাওয়ার ইন্ডিকেট করেন তখনই সামেশন অফ পাওয়ার ইকুয়াল টু শূন্য বসাতে পারবেন। অ্যাবজর্ব আর সাপ্লাই বলতে কি, যে কোনটার পাওয়ার প্লাস কোনটার পাওয়ার মাইনাস, এটা খুব সুনজর মানে খুব ভালোভাবে দেখতে হবে, তবে আপনার সামেশন ইকুয়াল টু পাওয়ার কত হবে, শূন্য হতে হবে। সবগুলাই যদি পাওয়ার প্লাস দেন তাহলে কিন্তু পাওয়ার শূন্য হবে না, ঠিক আছে, তখন ওইটা ওই নিয়মে বের করতে পারবেন না। এখানে যেহেতু সোর্স পাওয়ার এবং অ্যাবজর্ব পাওয়ার বলছে না, সোর্স পাওয়ার এবং অ্যাবজর্ব পাওয়ার বলছে, সেই জন্য আমরা প্লাস মাইনাস দিয়েছি। যদি শুধু বলতো, শুধু অ্যাক্টিভ পাওয়ার বলতো বা শুধু পাওয়ার বলতো যে এই কারেন্ট সোর্সের পাওয়ার কত, রেজিস্টরের পাওয়ার কত, ইন্ডাক্টরের পাওয়ার কত, এটার পাওয়ার কত, সোর্সের পাওয়ার কত, বলতো শুধু যে এই এলিমেন্টগুলোর অ্যাক্টিভ পাওয়ার বের করো, তখন তো প্লাস মাইনাস দেওয়ার দরকার ছিল না, শুধু সবগুলো মান বের করে দিলে হতো যে এটার পাওয়ার 320, এটা 0, এটা 0, এটার পাওয়ার 416, এটার পাওয়ার কত 733, তখন প্লাস মাইনাস না দিলেও চলে। আর যখনই প্লাস মাইনাস দিব না তখন কিন্তু সামেশন অফ পাওয়ার ইকুয়াল টু শূন্য হবে না,
ঠিক আছে? তাহলে এটা মুছে দিলাম, মুছে পরবর্তী एग्जांपल 11.5 এ চলে আসেন। एग्जांपल 11.5 एग्जांपल 11.5 হলো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। एग्जांपल 11.5 এটা আসছিল কোথায়? বিটিসিএ 2021 সালে আসছিল, বিটিসিএল এ 21 এ আসছিল। আচ্ছা, আর প্র্যাকটিস প্রবলেম 11.5 ঢাকা ওয়াসা 2014 সালে আসছে, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট সাবে না, অ্যাসিস্ট্যান্ট আসছে, তারপর অ্যাসিস্ট্যান্টটা তো সাবে দিয়ে দেয়। আচ্ছা, আমাদের বলছে কি যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের মাধ্যমে draw the load impedance ZL delta meaning maximize the average power draw, ঠিক আছে? তাহলে বলছে কি লোডের ম্যাক্সিমাম পাওয়ার বের করো, অর্থাৎ PL এর ম্যাক্সিমাম পাওয়ার সমান বের করো। P লোডের ম্যাক্সিমাম পাওয়ার সমান কত ওয়াট? তাহলে ম্যাক্সিমাম পাওয়ার আমরা ডিসি তে দেখছি যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করছি কিসের মাধ্যমে? থেভেনিন থিওরেমের মাধ্যমে। তাহলে অবশ্যই একটা থেভেনিন থিওরেমের সার্কিট হবে, একটা থেভেনিন থিওরেমের কি হবে? সার্কিট হবে, যেখানে কি থাকবে? থেভেনিন, আগে ছিল রেজিস্ট্যান্স, এখন হচ্ছে ইম্পিডেন্স। যেহেতু এটা এসি না, তাহলে এটা কি লোড, এটা কি থেভেনিন ভোল্টেজ হবে, এটা কি থেভেনিন ইম্পিডেন্স হবে। আগে তোমরা দেখছি ডিসি তে যেটা দেখছি সেম। তাহলে কি থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন কি বের করা লাগবে? ইম্পিডেন্স। তাহলে থেভেনিন ইম্পিডেন্স বলতে কি এই যে লোড দিয়ে আছে সেই লোডের আড়াআড়িতে কি সেই লোডের সাপেক্ষে টোটাল কি ইম্পিডেন্স, লোডের সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স। তাহলে কত হচ্ছে? ZTH যে 4 প্যারালাল 8 মাইনাস j অফ কত? 6, 4 প্যারালাল 8 মাইনাস j অফ কত? 6, তার কত যোগ কত? j অফ 5, যোগ কত? j অফ 5। তাহলে এখানে আমাদের কত হবে মানটা? যে 2.933 প্লাস j অফ 4.467 ওহম, 4.467 ওহম হলো। তাহলে এবার কি করতে হবে আমাদের? পরবর্তী কন্ডিশন কি? VTH নির্ণয় করা। কি নির্ণয় করা? VTH, থেভেনিন ভোল্টেজ। কোথায়? ওই যে লোডের, ওই যে ভোল্টেজ লোডের থেভেনিনের কি লোডের একটা লোডের ভোল্টেজ বের করা। টাইম আউট।
আচ্ছা, তাহলে এখন থেভেনিন ভোল্টেজটা কত হবে? আচ্ছা, তাহলে আমরা থেভেনিন বেলায় দেখছি যে লোড রেজিস্ট্যান্স কি করতে হয়? ওপেন করতে হয়। থেভেনিন বেলায় কি দেখছি? লোড রেজিস্ট্যান্স কি করতে হয়? ওপেন করতে হয়। কিসে? ডিসি তে। তাহলে এখন কি লোড ইম্পিডেন্স ওপেন, তাহলে ওপেন প্রান্তের সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স বের করছি। তাহলে এখন কি ওপেন প্রান্তের ভোল্টেজ, ওপেন প্রান্তের কি হবে? ভোল্টেজ। তাহলে যেহেতু এটা ওপেন প্রান্ত, তাহলে শুধুমাত্র আমাদের কি সার্কিটটা শুধু একটু এতটুকু থাকবে। সার্কিটের কতটুকু? এতটুকু। তার মানে ভিটিএইচ মানে কি? এইটার ভোল্টেজ। ভিটিএইচ মানে কি? এইটার ভোল্টেজ। তাহলে এখন ভিটিএইচ সমান কি? যেহেতু সিরিজ সার্কিট, তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল আমরা অ্যাপ্লাই করতে পারি। G of 6 divided by 4 plus 8 minus G of 6, তাহলে থেভেনিন ভোল্টেজ কত হবে আমাদের? 7.454 অ্যাঙ্গেল অফ 10.3 ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা, এই যে থেভেনিন ইম্পিডেন্স এবং থেভেনিন ভোল্টেজে কারো কোনো অসুবিধা থাকলে বলি। সাগর ভাই, জি ভাই। কই যান আপনি? বুঝি না কিছু, ক্লাস করতে করতে। এটাতে কোনো অসুবিধা আছে? না ভাই, ঠিক আছে। উৎপল ভাই, উৎপল ভাই তো থেভেনিনটা পড়া হয়েছিল না। আচ্ছা, উৎপল ভাই পড়ে গেছিল, সমস্যা নেই। আফরোজ আপা? না ভাইয়া, প্রবলেম নাই। আলিম ভাই? আলিম ভাই, জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। সমস্যা আছে কোনো? না ভাই। আচ্ছা, দেখেন তাহলে এই এতটুকু সেম ডিসির মতনই, এতটুকু ডিসির মতনই, ঠিক আছে? এতটুকু সেম ডিসির মতনই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার একটু দেখেন এসি না, এখানে কি এসি, তো এজন্য এসিতে একটু ভিন্ন লোড ইম্পিডেন্স বের করার ক্ষেত্রে এসি একটু ভিন্ন। সবাই একটু মনোযোগ সহকারে এখন একটু অ্যাটেনশন দিন। এখানে কি ছিল? এখানে ছিল জেড। কি ছিল এখানে? জেড ছিল। জেড ছিল। তাহলে জেড এর মধ্যে কি থাকে? আর থাকে এবং ইন্ডাক্টর বা ক্যাপাসিটর থাকে। আর থাকে এবং ইন্ডাক্টর বা ক্যাপাসিটর থাকতে পারে, ঠিক আছে? যখন জেড এল ভেরিয়েবল, যখন জেড এল ভেরিয়েবল বলে দিচ্ছি এখানে, হয়ে জেড এল ইজ ভেরিয়েবল, তখন আমি জেড এল সমান সমান ZTH কনজুগেট। তখন কি হবে? ZL সমান সমান ZTH কনজুগেট, অর্থাৎ ZTH এর মানের বিপরীত মান হবে। ZTH এর মানের বিপরীত কোণ বিশিষ্ট মান হবে। তাহলে কত হচ্ছে? 2.933 মাইনাস, আগে ছিল প্লাস, এখন জাস্ট কত? মাইনাস J of 4.467, J of 4.467, ঠিক আছে? আবার কখনো জেডএল এর মধ্যে এখানে যদি আর থাকে তাহলে আরেক রকম, আবার জেডএল এর মধ্যে যদি আর ফিক্স থাকে, এক্সেল ভেরিয়েবল হয় তখন আরেক রকম। আমি দেখাবো, ঠিক আছে? তাহলে আগে এইটা আগে দেখি। তাহলে এটা হলো, তাহলে এখানে কি জেডটিএস পেলাম, জেডএল পেলাম, ভিটিএস পেলাম। তাহলে এই সার্কিটে এখন কারেন্ট বের করতে হবে, এই সার্কিটে মাইনাস বের করব। তাহলে কারেন্ট সমান কি হবে? যে ভিটিএস বাই কত? জেডএল যোগ জেডটিএস। ভিটিএস বাই কত? জেডএল যোগ জেডটিএস। তাহলে কারেন্ট কত হবে? 1.27 অ্যাঙ্গেল অফ 10.3, অ্যাঙ্গেল অফ 10.3। তাহলে পি লোড, লোডের পর কি হবে? আই স্কয়ার আর। তাহলে আই কত? 1.27 স্কয়ার গুণন আর। তাহলে জেডএল লোডের রেজিস্টার কত আছে? 2.933, 2.933। তাহলে আমাদের পাওয়ার কত হচ্ছে? 4.73 ওয়াট। এই হলো আমাদের অ্যানসার। ওদের যে অ্যানসার আছে তার থেকে আমাদের ডাবল আসছে। কেন? কারণ আমরা এটাকে আরএমএস ধরছি, তারা এটাকে ধরছে, ম্যাক্সিমাম ধরছে, এই জন্য পাওয়ারটা ডাবল আসবে। ওটাতে কোনো অসুবিধা নাই। সমস্যা দেখেন, এই যে ম্যাথ সলভ করছি, এই ম্যাথে কারো কোনো অসুবিধা আছে কিনা?
আচ্ছা, কার কোনো অসুবিধা নাই, সবাই চুপচাপ আছে। তাহলে এটা মুছে দিলাম। আবারও বলতেছি, যদি সব একই, জাস্ট লোডটা বের করা একটু অন্যরকম। এসিতে ডিসির মতনই, জাস্ট লোডটা বের করা একটু অন্যরকম। লোড যদি জেড এর পরিবর্তন হয়, অর্থাৎ লোড যদি জেডএল হয়, লোড যদি কি জেডএল হয়, আর জেডএলটাই যদি ভেরিয়েবল হয়, এখানে জেডএলটাই ভেরিয়েবল। কিভাবে বুঝলাম? কারণ এখানে জেডএল এর কোনো মানটাই দেওয়া নেই, জেডএল এর কোনো মানটাই দেওয়া নেই। জেড এর মধ্যে আর আছে, এক্সএলও আছে, কিন্তু আর এর মানও দেওয়া নাই, এক্সএল এর মানও দেওয়া নাই। তার মানে দুইটাই ভেরিয়েবল। তার মানে কি দুইটাই ভেরিয়েবল। যখন জেডএল সম্পূর্ণ ভেরিয়েবল, তখন জেডএল সমান কি হবে? জেডটিএস কনজুগেট। কনজুগেট মানে কি? জেডটিএস এর যে মানটা হবে সেই মানটার বিপরীত কোণ। তাহলে কোণ ছিল প্লাস, এখন কোণ দিছি মাইনাস। এটাই হচ্ছে আমাদের কথা, ঠিক আছে? তাহলে এখন পরবর্তীতে যাব আমরা, যে যখন এখানে রেজিস্ট্যান্স থাকবে, যখন এখানে কি থাকবে? রেজিস্ট্যান্স, তখন এখানকার লোডটা কিভাবে বের করব? ঠিক আছে? ভিটিএস জেডটিএস সেম পদ্ধতি, ভিটিএস জেডটিএস সেম পদ্ধতি, জাস্ট এই লোডের মানটা বিভিন্ন সময় বিভিন্ন রকম বের করতে হয়। তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা, এখন প্র্যাকটিস প্রবলেম 11.6 দেখি। প্র্যাকটিস প্রবলেম 11.6। মাইনাস জে অফ 30, মাইনাস দিলেও কি আর না দিলেও কি, মাইনাস দিতে হবে। আচ্ছা, আমাদের বলছে ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার ট্রান্সফারের মাধ্যমে লোডের সর্বোচ্চ পাওয়ার বের করো। লোডের সর্বোচ্চ পাওয়ার বের করো। তাহলে আমরা আগে কি করব? জেড টেস্ট নির্ণয় করে নেব। এটা কি হবে? ওপেন না, থেভেনিন যেহেতু, তাহলে কি ওপেন সার্কিটের আর এতে জেড টেস্ট নির্ণয় করা। তাহলে 80 প্লাস জি অফ 60 প্যারালাল 90 প্যারালাল জি অফ 30 কত হবে আমাদের? 80 প্লাস 60 প্লাস 90 যোগ মাইনাস 30। দেখেন আসলে কত? 30 অ্যাঙ্গেল অফ মাইনাস 55। আগের বার রেক্টেঙ্গল রাখছিলাম, এখন পরে রাখছি, অসুবিধা নেই, যেটা খুশি সেটা রাখতে পারেন। তাহলে জেডটিএস এটা হলো। তাহলে এখন ভিটিএস কত হবে? ভিটিএস মানে কি? ওপেন প্রান্তের ভোল্টেজ। ভিটিএস মানে কি? ওপেন প্রান্তের ভোল্টেজ। তাহলে ওপেন প্রান্তের ভোল্টেজ বলতে কি বোঝাচ্ছি? যে এই ক্যাপাসিটর ভোল্টেজ অথবা কি ইন্ডাক্টরের ভোল্টেজ, এই ক্যাপাসিটর ভোল্টেজ অথবা কি ইন্ডাক্টরের ভোল্টেজ, ঠিক আছে? তাহলে ভিটিএস সমান নির্ণয় করতে হবে। তাহলে ভিটিএস সমান নির্ণয় করতে হলে এখানকার কারেন্ট আগে লাগবে, অথবা বা এখানকার কারেন্ট, এখানকার ভোল্টেজ, অথবা এখানকার ভোল্টেজ। তাহলে এখানকার কারেন্ট লাগবে। এখন তো এটা মিক্স সার্কিট হয়ে গেছে, তাহলে এখন আগে ছিল সিরিজ সার্কিট, তাই ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে করতে পারছি। এখন তো এটা সিরিজ সার্কিট না, এটা এখন মিক্স সার্কিট হয়ে গেছে। তাহলে এখন এখানকার কারেন্ট আগে বের করতে হবে, অথবা এখানকার কারেন্ট, তখনকার আমরা ভিটিএস পাবো। তাহলে আগে আমরা বের করি যে সার্কিটটা। এখন এই সার্কিটটা কেমন? প্লাস মাইনাস। আগে অনায়াসে বের করতে পারতেছি, এখন তো অনায়াসে হবে না। আমাদের কি লাগবে? এখানকার ভোল্টেজ, এটা হচ্ছে ভিটিএস। তাহলে আমাদের এখানকার আইটি কত হবে? মানে এই সাইডের টোটাল আইটি কত হবে? 120 অ্যাঙ্গেল অফ 60 ডিভাইড বাই 90 প্যারালাল জি অফ 30
যোগ 80 প্লাস j অফ কত 60, তাহলে আইটিটা কত হচ্ছে আমাদের 120 অ্যাঙ্গেল অফ 60 ডিভাইড বাই 90 প্যারালাল মাইনাস 30 প্যারালাল যোগ 80 যোগ 60 কত হচ্ছে 1.264 অ্যাঙ্গেল অফ 39.65। তাহলে এখন আমরা এই অবস্থায় এখানকার কারেন্ট আই আর ডিভাইড রুলের মাধ্যমে আই আই সমান কি হবে মোট কারেন্ট গুণন বিভেদশাখ, এটা বিভেদশাখ কত মাইনাস জে অফ 30 ডিভাইড বাই শাখা দ্বয়ের যোগফল অর্থাৎ 90 মাইনাস জে অফ 30, তাহলে কত হবে এখানে অ্যানসার গুণন মাইনাস 30 ডিভাইড বাই 90 মাইনাস 30 হচ্ছে 0.4 কত 4 অ্যাঙ্গেল অফ মাইনাস 32 অ্যাঙ্গেল অফ মাইনাস 32। তাহলে ভিটিএস কত পেলাম যে এখানকার কারেন্ট গুণন এখানকার কি রেজিস্টার বা ইম্পিডেন্স কত হচ্ছে গুণন 90 36 অ্যাঙ্গেল অফ 32 অ্যাঙ্গেল অফ কত 32 ভোল্ট। এটা কি পেয়ে গেলাম আমরা ভিটিএস পেয়ে গেলাম, এটা আমরা ভিটিএস পেয়ে গেলাম। জেটিএস এবং ভিটিএস এর কারো কোনো অসুবিধা আছে কিনা, অসুবিধা থাকলে বলি। আচ্ছা জেটিএস ভিটিএস এর কারো কোনো অসুবিধা নাই। আলিম ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন কি বের করব, এই যে যেখানে কি ছিল লোড ছিল আরএল ছিল, এই লোড রেজিস্ট্যান্স এখন বের করি নাই, তাহলে এখন লোড রেজিস্ট্যান্স কি হবে, যদি লোডে শুধু আরএল থাকে, যদি লোডে শুধু রেজিস্টার থাকে, তখন ওই রেজিস্টরের মানটা হবে ওই রেজিস্টরের, অর্থাৎ when load resistance is variable, when RL is ভেরিয়েবল, যখন RL ভেরিয়েবল হবে তখন কি হবে RL সমান সমান ZTH এর অ্যামপ্লিটিউড, RL সমান সমান ZTH এর অ্যামপ্লিটিউড। তাহলে কত হচ্ছে ZTH এর অ্যামপ্লিটিউড কত হচ্ছে 30, তাহলে RL সমান সমান কত হচ্ছে আমাদের 30 ওহম, কত হলো 30 ওহম। তাহলে থেভেনিন সার্কিট কেমন হবে, এটা কি ZTH কি আমাদের RL, ঠিক আছে। তাহলে এই অবস্থায় কারেন্ট কত, অর্থাৎ এই সার্কিটের কারেন্টটা কত হবে যে VTH, এটা কি VTH, যে VTH ডিভাইড বাই কত হবে ZTH যোগ কত RL, তো কারেন্ট কত হচ্ছে VTH কত পাইছি 34 অ্যাঙ্গেল অফ মাইনাস 32 ডিভাইড বাই ZTH কত পাইছি 30 অ্যাঙ্গেল অফ মাইনাস 55 যোগ RL কত পাইছি 30 0.67 অ্যাঙ্গেল অফ মাইনাস 4.5 অ্যাঙ্গেল অফ মাইনাস 4.5। তাহলে পি লোডের ম্যাক্স পাওয়ার কত হচ্ছে I স্কয়ার R, অর্থাৎ 0.67 স্কয়ার গুণন R, RL টা কত হয়েছে 30, তাহলে 0.67 স্কয়ার গুণন 30 অর্থাৎ 13.467 ওয়াট, 13.467 ওয়াট। দেখেন ম্যাথটা কার কোনো অসুবিধা আছে কিনা।
আলিম ভাই, আলিম জি ভাই ভাই। কোনো অসুবিধা ভাই? এটা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, 46 ওয়াট হওয়ার কথা, এখন কি ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট। ডিপার্টমেন্ট সার্কিট একটু ওয়েট। কত? প্র্যাকটিস 11.16 11.6 0.67 angle of minus 450 is এটা হবে 6.8 ঠিক আছে 13.46 আচ্ছা তাহলে এই হলো যদি ইম্পিডেন্স থাকে তাহলে এভাবে, আর যদি আপনার রেজিস্ট্যান্স থাকে তাহলে এইভাবে নির্ণয় করতে হবে। জেটিএস এবং ভিটিএস তো সবার ক্ষেত্রে সেম, জাস্ট লোড বের করাটা একটু ভিন্ন। এখন আমরা তো এখানে দেখলাম যে লোড রেজিস্ট্যান্স যখন ভেরিয়েবল হবে তখন এইভাবে, লোড ইম্পিডেন্স যখন ভেরিয়েবল হবে তখন এইভাবে দেখলাম। কিন্তু যদি জেডএল দেওয়া থাকে, আমি কিছু সূত্র একটু লিখে দেই, এটাতে কারো কোনো সমস্যা? সাগর ভাই আছেন? সাগর ভাই, জি ভাই। আচ্ছা, এটাতে কোনো সমস্যা আছে? বুঝে দেবো সমস্যা না থাকলে। না ভাই, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, তাহলে আমি আর কয়েকটা কন্ডিশন আছে এটা, সেটা একটু লিখে দেই। যদিও আসলে এই দুটোই আসবে, ঠিক আছে, আসলে এই দুটোই আসবে, কিন্তু কন্ডিশনটাও তারপর লিখে দেই আপনাদের। জেটি ভিটিএস সবার বেলায় এক, জাস্ট লোডটা বের করা একটু ভিন্ন, লোডটা কি দেওয়া আছে এবং কি ফিক্সড এবং কি দেওয়া আছে সেটার জন্য অন্যরকম হবে। আমরা দেখতেছি, আমি জাস্ট কন্ডিশন লিখে দেবো, আর এই টাইপের আমি এখানে দেওয়া নাই বা আমি দেই নাই, জাস্ট কন্ডিশন লিখে দিলাম। আরেকবার কন্ডিশন লিখে দেই, when ZL is variable, তখন ZL সমান কি হবে? ZTH কনজুগেট 2, when RL is variable, তখন কি হবে? RL সমান ZTH এর অ্যামপ্লিটিউড। এর সার্কিটটা কেমন? সাপোজ যদি এমন থাকতো, সাপোজ আর কি পুরা ZL এই যে লোড, এর সার্কিটটা কেমন হতো? মানে একটা সার্কিট জাস্ট দিয়ে দিচ্ছি, এই যে লোড এর পরিবর্তন, ZL পরিবর্তন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যদি বলতো যখন ZL এর শুধু XL ভেরিয়েবল, যখন ZL এর শুধু XL ভেরিয়েবল, আচ্ছা, when, আচ্ছা, মানে আমি বলে দিই যে যখন ZL এর XL ফিক্সড এবং RL কি পরিবর্তনশীল,
অর্থাৎ RL এর মান দেওয়া নেই, RL এর মান দেওয়া নেই। অর্থাৎ কি আমরা জানি না যে ZL সমান কি হয়, যে RL প্লাস J অফ কি XL, এই XL এর মানটা দেওয়া থাকবে কিন্তু RL এর মানটা দেওয়া থাকবে না। তখন কি হবে, তখন RL সমান কি হবে, তখন ZL এর শুধু XL ভেরিয়েবল, ZL এর শুধু R ভেরিয়েবল, তখন RL সমান সমান হবে যে রুট ওভার RTH স্কয়ার প্লাস XTH প্লাস XL স্কয়ার। অর্থাৎ যে থেভেনিনের ইম্পিডেন্স পাবেন, থেভেনিন ইম্পিডেন্স যেটা পাবেন সেই ইম্পিডেন্সের মধ্যে রেজিস্টর যেটা থাকবে সেটার স্কয়ার যোগ ইন্ডাক্টরের মান যোগ XL এর মান স্কয়ার। এই সার্কিটটা কেমন হবে, মানে সম্ভাব্য সার্কিট আর কি, যাই থাক না কেন কোনো অসুবিধা নাই, যেটাই থাক না কেন। আর এখানে কি হবে, আমাদের কার মানটা দেওয়া থাকবে, XL ফিক্সড, অর্থাৎ XL এর মান দেওয়া আছে, RL এর মানটা দেওয়া নাই। এই যে RL টা কি ভেরিয়েবল, সাপোজ এটা কত 2 দেওয়া আছে, সাপোজ এটা কত 2 দেওয়া আছে, এখানে 3 এখানে 2 এখানে 3 এখানে 2, সাপোজ আমি জাস্ট দেখাচ্ছি 3 0 কত 2, সাপোজ এই যে এমন যদি থাকে সার্কিটটা, যদি এমন থাকে আমাদের জাস্ট লোডটা দেখতে হবে যে লোডটা এমন থাকে, এখানে লোডটা এরকম, এখানে লোডটা দেখতে এমন, এখানে লোডটা দেখতে এমন। এখন 4 নম্বর ভাই XTH টা কিসের মান? হ্যাঁ XTH টা হলো ওই যে আমরা ZTH বের করব না, অঙ্কের থেকে যেটা ZTH বের করব, থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করব, এখানে যদি রেক্টেঙ্গুলার মান করেন সেটাই তো হবে কি, প্রথমটা RTH পরেরটা কি হবে XTH না, বুঝতে পারছেন? আচ্ছা ভাই নেটওয়ার্কের জন্য কথাগুলো কেটে কেটে গেছে তো বুঝতে পারিনি, আরেকবার একটু বলেন। নেটওয়ার্ক আমার এখানে তো ঠিক আছে। আচ্ছা আমারই প্রবলেম এখানে। ওয়েট। আচ্ছা দেখেন, আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট, সার্কিটের থেভেনিন ইকুইভ্যালেন্ট পাবো না, সার্কিটে থেভেনিন ইকুইভ্যালেন্ট, এই যে এখান থেকে যে থেভেনিন ইকুইভ্যালেন্ট পাবো সেখানে মান কি থাকবে, RTH প্লাস J অফ কি থাকবে, XTH থাকবে না, J অফ কি থাকবে, XTH থাকবে। এই XTH RTH এর এইটা RTH। এইটা এই যে এই কন্ডিশনগুলো, এখানে 4টা কন্ডিশন হয় সেটা দিয়ে দিলাম, ঠিক আছে? আরো অনেক কন্ডিশন হয়, এত কন্ডিশন জানার দরকার নাই, এইটুকু হলে যথেষ্ট। এখানে 3 নম্বরের RL ইকুয়াল টু রুট ওভার RTH প্লাস XTH প্লাস XL, এটা একটু বলেন তো। RTH মানে থেভেনিন যে ইম্পিডেন্স বের করবেন, ওখানে ইম্পিডেন্সের মধ্যে কে থাকে, একটা রেজিস্টর থাকে আর এটা কি ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর থাকে।
তো যে ইম্পিডেন্স এই যে থেভেনিন ইম্পিডেন্সের মধ্যে যে রেজিস্টরের মানটা থাকবে সেই রেজিস্টরের মানটা এখানে প্লাস XTH থেভেনিন ইম্পিডেন্সের মধ্যে যে যে রিঅ্যাকট্যান্সটা পাবে সেই রিঅ্যাকট্যান্স যোগ XL অর্থাৎ এই যে লোডের যে XL এর মানটা দিয়ে দিবে সেই XL বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তারপর আমি দুই টাইপের ম্যাথ আপনাদের গ্রুপে একটা পাঠাই দেব, ঠিক আছে? এইটা এটাতে পড়ানো হলো 3 নম্বর এবং 4 নম্বর। আচ্ছা পাঠাই এখন কি করাই দিব নাকি পড়াই দেব কি সার্কিট দিয়ে? না ভাইয়া, ভাই ঘুম ধরতেছে ভাই। ঘুম ধরতেছে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। টাইম কি অনেক হয়ে গেছে নাকি? 10:45 বাজে, ঘুম ধরতেছে সবারই, মানে ঘুম ধরতেছে। আচ্ছা তাহলে আগামী দিনে দুটো আমি পড়াই দেবো, ঠিক আছে? আজকে জাস্ট রুলগুলো সব লিখে দিলাম, আগামী দিন 3 নম্বর এবং 4 নম্বর রুলগুলো করাই দেবো না, ঠিক আছে? তা আপনারা শোভন ভাই আছেন? শোভন ভাই? শোভন ভাই নাই। শোভন ভাইয়ের জন্য ক্লাসটা লেটে দেওয়া, নাহলে ক্লাসটা আরো 8 ঘন্টা আগে নিতাম। আর শোভন ভাই ক্লাসে আসে না, এটা কি ঠিক? আচ্ছা দেখেন, পরবর্তী এই অধ্যায়ে যতগুলো আছে ওয়েব আছে, সবগুলো ওয়েব আপনারা ট্রাই করবেন, কারণ এই ওয়েবগুলো কিভাবে সমাধান করতে হবে এর আগে আমরা দেখাইছি, আমি করাইছি। সুতরাং এই যে এক্সারসাইজে যত ওয়েব আছে অর্থাৎ 11 অধ্যায়ে যা যা আছে সবগুলো আপনারা প্র্যাকটিস দিলাম। আগামী কালকে ক্লাস নাই, আগামী পরশুদিন আমার ক্লাস আছে। 11 অধ্যায়ের যত ম্যাথগুলো আছে ওয়েবের ম্যাথ, মানে ফান্ডামেন্টাল অর্থাৎ ওয়েবের ম্যাথগুলো বলি, আর এই পাওয়ারের ম্যাথগুলো বলে না কেন, সবগুলো বাড়ি কাজ দিলাম। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ঘুমান তাহলে। আচ্ছা ভাই, গুড নাইট। ওকে ভাই, আল্লাহ হাফেজ।